তবে আপনি যে নিউজটির কথা বললেন সেই নিউজটি আমি দেখেছি এবং দেখার পরে আমারও খুব খারাপ লেগেছে এবং আপনি যখন ইন্ট্রোডাকশন দিচ্ছিলেন, আপনি ভূমিকা বক্তব্য দিচ্ছিলেন তখন আপনি বললেন এবং সেটি ভিডিও আকারে এসেছে যে বাবাকে না পেয়ে মাকে আটক করে নিয়ে গেছে এবং বাবা পলাতক এবং ৪-৫ বছরে দুটি বাচ্চা সমবয়সী বা ১-২ বছরের আগে পিছিয়ে হবে এবং তারা কি করুণভাবে কাঁদছে যে একটা ৪ বছরের বাচ্চা মানে দুটি বাচ্চা তার মাকে আটক করে নিয়ে গেছে এবং বাবা পলাতক, মানে এর থেকে ভয়ঙ্কর মানবাধিকার লঙ্ঘন মানে আর আর হতে পারে না, আর হতে পারে না। এখন আপনি 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 বাবা অভিযুক্ত হতে পারে, অপরাধী হতে পারে, তাকে না পেয়ে তার স্ত্রীকে আপনি আটক করে নিয়ে আসবেন, এটা কোন আইনে, কোন সমাজে এটা আছে বা বিশ্বের কোথাও এটা আছে কিনা? বিশ্বে কোনো স্বৈর শাসক বা স্বৈরতন্ত্র যেখানে, সেখানেও এত আইনের লঙ্ঘন হয় কিনা আমার একটি সন্দেহ আছে। এখন যাই হোক, আপনি যে প্রশ্নটি করলেন যে প্রথম আলোর যেটা, এটা আমি দেখেছি এবং এটা আমি যেটা দেখলাম পত্রিকার মাধ্যমে যে ২৪শে নভেম্বর তাকে আটক করা হয়েছে পুলিশ কর্তৃক এবং তার এর আগেও কিন্তু তাকে ১ মাস আগে আটক করা হয়েছিল। তাদের বাড়ির সামনে একটা স্কুল ছিল, স্কুল থেকে ছাত্রলীগ যুবলীগের লোকজন তাকে ধরে তাকে পিটিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছিল। পরে পুলিশ তাকে ছেড়ে দেয়, যেহেতু কোনো স্পেসিফিক অভিযোগ ছিল না। এরপরে আপনার ২৪শে নভেম্বর পুলিশ তাকে আটক করে, আটক করার পরে তাকে কোর্টে পাঠিয়ে দেয়, এবং কোর্ট থেকে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। জেল হাজতে প্রেরণ করার পরিপ্রেক্ষিতে তাদের ফ্যামিলি যে অভিযোগ যে পুলিশ তাকে প্রচন্ড অত্যাচার করে, ওই নির্যাতন করে এবং অত্যাচার এবং নির্যাতনের পরিপ্রেক্ষিতে সে ২৬ তারিখে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পত্রিকার ভাষ্য অনুসারে যে সে হার্ট স্ট্রোক করে। হার্ট স্ট্রোক করার পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে হাসপাতালে ডাক্তার, কর্তব্যরত ডাক্তার তাকে ৩০ তারিখে বলেছে ওই মারা গিয়েছে হার্ট স্ট্রোক করে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এইরকম একজন ব্যক্তি অসুস্থ হলেন কিন্তু তার কিন্তু আত্মীয় স্বজনকে কিন্তু জানানো হয় নাই। আত্মীয় স্বজনকে আপনি কখন জানান না যে ছোটখাটো যদি অসুস্থ হয় সেই ক্ষেত্রে আপনি ঠিক আছে, আপনি জানান না। যেখানে উনি হার্ট স্ট্রোক করলেন এবং আপনি জানেন হার্ট স্ট্রোকে সে মারা যেতে পারে, তাহলে সেক্ষেত্রে তার আত্মীয় স্বজনকে জানানো হয় নাই। ইভেন সবচেয়ে দুঃখজনক বিষয় হলো যে সে মারা যাওয়ার পরে যখন লাশটি থানাতে দেওয়া হয়েছে এবং থানা স্থানীয় যুবলীগ ছাত্রলীগের লোকজনের কাছে এই লাশটি দিয়েছে এবং লাশটি তার আত্মীয় স্বজনকে না জানিয়ে কবরস্থ করা হয়েছে। এবং আরো দুঃখজনক হচ্ছে যে আত্মীয় স্বজন যখন পুলিশের কাছে জিজ্ঞাসা করেছে তখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওই যে মুস্তাফিজুর রহমান, তিনি ওই যে বলেছেন যে আমি মানে মানে এই থানা ওয়ারি থানা এই ধরনের বিএনপির কোনো নেতাকে আটকও করে নাই এবং এই সম্পর্কে আমাদের জানা নাই। ওয়ারাস পত্রিকার যে ভাষ্য আমি ওই যে মানব জমিনে দেখলাম, প্রথম আলোতে দেখলাম, তারা বলছে যে আত্মীয় স্বজনকে না জানিয়ে কবরস্থ করা হয়েছে এবং যারা কবরস্থ করার সাথে জড়িত ছিল ছাত্রলীগ যুবলীগের লোকজন, তারা অনেক পরে যে স্বীকার করেছে যে হ্যাঁ তার লাশ দাফন করা হয়েছে। মানে কি আশ্চর্য, কি নির্মম যে ওই যে মারা যাচ্ছে তার ওয়াইফ, তার ছেলে মেয়ে, তার বাবা মা, লাশটাও দেখতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে যে আইনের কি ব্যত্যয় হয়েছে। আইনের ওই যে ব্যত্যয় যেটা হয়েছে, জেল পুলিশের অধীনে এই কাজটি ঘটেছে। তাহলে জেল পুলিশের অধীনে ঘটা মানে এটা কিন্তু পুলিশ হেফাজতে মৃত্যু এবং আত্মীয় স্বজনের যে অভিযোগ যে পুলিশ থানায় নিয়ে নির্যাতন করেছে, এই কারণে তার মৃত্যু হয়েছে বা এটার কনসিকুয়েন্সিয়ালি হয়তো তার স্ট্রোকও হতে পারে। তাহলে যদি স্ট্রোক হয়েই থাকে আর যদি স্ট্রোক না হয়ে থাকে, আমরা ধরে নিলাম যে এটা স্ট্রোক হয়েছে, স্ট্রোকে মারা গিয়েছে, এটি স্বাভাবিক মৃত্যু। বাট স্বাভাবিক মৃত্যু হলেও এটা যেহেতু পুলিশ হেফাজতে মারা গিয়েছেন তাহলে এটা আমাদের ফৌজদারি কার্যবিধি ১৭৫ ধারা অনুসারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিয়ে এটা ইনকোয়েস্ট বা সুরতাল রিপোর্ট করার কথা। আমার ধারণা বা আমার বিশ্বাস, এবং এটা ১০০% বিশ্বাস, পুলিশ এই কাজটি করে নাই। এই কারণে পুলিশ কিন্তু অস্বীকার করেছে যে আমাদের এই থানায় এই ধরনের কোনো বিএনপি নেতাকে আমরা আটক করি নাই বা কে মারা গিয়েছে এই বিষয়ে আমাদের কোনো জ্ঞান নাই বা ইনফরমেশন নাই। ইভেন তার মানে পুলিশে একটি অস্বাভাবিক মৃত্যু যদি হয় সেটা কিন্তু পুলিশের কিন্তু ইনকোয়েস্ট বা সুরতাল রিপোর্ট করার কথা ফৌজদারি কার্যবিধি ১৭৪ ধারা অনুসারে। আমার পত্রিকার ভাষ্য অনুসারে মনে হল রিপোর্ট করে নাই,
তারা বলার চেষ্টা করেছে এটি স্বাভাবিক মৃত্যু, এটি স্বাভাবিক মৃত্যু। তাই এটি যদি স্বাভাবিক মৃত্যু হয়, কিন্তু এটা তো আপনার কাস্টাডিতে মারা গিয়েছে, পুলিশ কাস্টাডিতে মারা গিয়েছে। তা পুলিশ কাস্টাডিতে মারা গেলে এটি যদি স্বাভাবিক মৃত্যুও হয়ে থাকে, তাহলেও আপনাকে ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি ১৭৫ অনুসারে ম্যাজিস্ট্রেটকে দিয়ে আপনাকে সুরতাহাল বা ইনকোয়েস্ট করাতে হবে। এখন ডাক্তারও যদি কোনোভাবে প্রেশারাইজ হয়ে নির্যাতনের বিষয়টা হাইড করে যদি উনি স্বাভাবিক মৃত্যু চালিয়ে দেন, এবং আমার ধারণা যে এই মাসের শেষের দিকে যদি এই সরকারের পতন হয়, তাহলে গণতান্ত্রিক সরকার যখন আসবে তখন কিন্তু তার আত্মীয় স্বজন আদালতে যদি অভিযোগ করে, তাহলে এই লাশ কিন্তু ডিসইন্টার করা যাবে। তাহলে সেই ক্ষেত্রে লাশ ডিসইন্টার করার পরে ফরেন্সিকে যখন পাঠানো হবে, তখন কিন্তু এটা প্রমাণ হবে যে আসলে সে হার্ট স্ট্রোকে মারা গিয়েছে নাকি তার অত্যাচার বা ওই যে নির্যাতনের পরিপ্রেক্ষিতে সে মারা গিয়েছে। যদি এটা প্রমাণ হয় যে আসলে সে হার্ট স্ট্রোকে মারা যায় নাই, তাহলে যিনি ডাক্তার এই সার্টিফিকেটটা দিলেন, উনিও কিন্তু আমাদের দণ্ডবিধির ৩৪ এবং ১০৯ ধারার অভিযোগে অভিযুক্ত হবে। এখন প্রশ্নটা হচ্ছে যে জেল পুলিশের অবহেলা হয়তো এখানে একটু কম আছে, বাট জেল পুলিশের যেটা করা উচিত ছিল থানাকে এটা ইনফর্ম করা। আমার যেটা ধারণা যে থানাকে তারা ইনফর্ম করেছে এবং তারা লাশও হস্তান্তর করেছে। কিন্তু সবচাইতে বড় যে গাফিলতি বা অবহেলা বা এবং অন্যায় বা অবিচার যে কাজটি করেছে সেটি হচ্ছে থানা পুলিশ। কারণ থানা পুলিশ তো পত্রিকার ভাষ্য অনুসারে অস্বীকারই করেছে, অস্বীকার করে তারা লাশটা গুম করার মতো, মানে একটা লোক মারা গেল সেটা থানা অস্বীকার করা মানে এটা গুম করা। তার মানে এটি পুলিশ হেফাজতে নিবারণে মৃত্যু আইন ২০১৩, এই আইনেও যদি তাদের মামলা হয় তাহলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হবে। কিন্তু আমার বিবেচনায় এটি পুলিশ হেফাজতে নিবারণে মৃত্যু আইন হবে না, এটা ক্লিয়ার হত্যা মামলা হবে। এটা ক্লিয়ার হত্যা এবং ৩০২ ধারার অপরাধ। এবং এই ৩০২ ধারার অপরাধে ওই যে ছাত্রলীগ যুবলীগ যে তার আত্মীয় স্বজনকে না জানিয়ে কবরস্থ করলো, এবং পুলিশের যে ওসি দারোগা বা কনস্টেবল তারা যে এই কাজটি করলেন, এবং ডাক্তার যদি প্রেশারাইজ হয়ে যদি সে হার্ট স্ট্রোক না করে থাকে এবং ওই ধরনের সার্টিফিকেট যদি দিয়ে থাকে, এবং জেল পুলিশেরও যদি কোনো অবহেলা থাকে, তাহলে সেই ক্ষেত্রে এন্টার এই যে নামগুলো বললাম সাথে সাথে ওই জোনের ওই থানার ওসির যে জোনাল এসি, অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ডিসি বা সুপারিনটেন্ডেন্ট পুলিশ এবং পুলিশ কমিশনার, এই এন্টার এদের সবার নামে কিন্তু হত্যা মামলা হবে। এবং আমাকে একজন আমার এর আগে আপনার একটা টক শোতে গিয়েছিলাম, তখন সে আমাকে বলল যে তাহলে এই আইন পরবর্তীতে মামলা করলে এটা কোনো তামাদি আছে কিনা, যে এটা পরবর্তী কি আদালত বলবে যে আপনি নির্দিষ্ট সময়ের ভিতর আসেন নাই, এই মামলা রুজু করা যাবে না। আপনার মাধ্যমে আমি একটু জনগণকে অবহিত করতে চাই এবং যে ভিকটিম তার আত্মীয় স্বজনকে অবহিত করতে চাই, ফৌজদারি মামলা, ফৌজদারি অপরাধ কখনো তামাদি হয় না। ১৯৪৫ সালে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যিনি সার্ভাইভিং ওয়ার ক্রিমিনাল ছিল অ্যাডলফ আইসম্যান, তাকে কিন্তু আর্জেন্টিনা থেকে ইসরায়েল ধরে এনেছে ২০১৬ সালে, এবং তার ট্রায়াল হয়েছে, বিচার হয়েছে, এবং ২০১৮-তে তার মৃত্যুদণ্ড হয়েছে। আমাদের কিন্তু ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সপরিবারে নিহত হয়, তার মামলা কিন্তু ২১ বছর আগে মামলা রুজু হয়েছে, মামলা তদন্ত হয়েছে, মামলা চার্জশিট হয়েছে, মামলা ট্রায়াল হয়েছে, মামলার ফাঁসির আদেশ হয়েছে এবং ফাঁসি কার্যকর হয়েছে। সো এটি কখনো তামাদি হবে না। এটা পরবর্তীতে গণতান্ত্রিক সরকার আসলে এদের সবার বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা যাবে। আর আমাদের যে ওসির যিনি সুপারভাইজিং অফিসার, এসি, ডিসি এবং কমিশনার হয়তো ভাবতে পারে আমাদের কি লায়াবিলিটিস আছে, আমাদের কি দোষ আছে। আপনাদের লায়াবিলিটি হচ্ছে পিআরবি ১৮৯ এবং সিআরপিসি ৫৫১। আপনাদের যে কাজটি করা উচিত সেই কাজটি আপনি করেন নাই। সুপারভাইজিং অফিসার হিসেবে আপনি ভাইকারিয়াসলি লায়াবল, এবং ভাইকারিয়াসলি লায়াবল হচ্ছে ৩৪ এবং ১০৯ ধারার অপরাধ। ওদের যদি মৃত্যুদণ্ড হয় তাহলে আপনাদের মৃত্যুদণ্ড হবে। ধন্যবাদ।